বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের আয়োজন। আমার আজকের আয়োজনে থাকছে ক্রোমাটোগ্রাফি, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। আসো আমরা সেই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ সম্পর্কে আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, বোর্ডে আমি টোটাল 16টি অবজেক্টিভ লিখেছি। প্রথম যে অবজেক্টিভটি আছে সেটি হচ্ছে, দেখো 1 নাম্বার, এবি যোগের ক্ষেত্রে কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার। তোমরা জানো কেএসপি হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং এস হচ্ছে দ্রাব্যতা। যখন কোনো একটি যৌগ এরকম প্যাটার্নের হবে এ বি, অর্থাৎ দুইটা আয়ন, এ হচ্ছে প্লাস বি হচ্ছে মাইনাস, একটি ধনাত্মক অংশ একটি ঋণাত্মক অংশ আছে, এরকম যৌগের ক্ষেত্রে এই কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার হবে। যেমন আমি যদি বলি যে এবি যৌগ এমন একটি উদাহরণ কি, উদাহরণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কিংবা সিলভার ক্লোরাইড। এই যে এটার মধ্যে একটা প্লাস, এটার মধ্যে একটা মাইনাস, এটা একটা প্লাস, এটা একটা মাইনাস। তাহলে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল যদি দেওয়া থাকে আমরা দ্রাব্যতা বের করে ফেলতে পারবো। সিলভার ক্লোরাইডের যদি দ্রাব্যতা দেওয়া থাকে তাহলে দ্রাব্যতা গুণফল বের করতে পারবো। যদি দ্রাব্যতা দেওয়া থাকে এস এর মান, জাস্ট এস এর মানটাকে স্কোয়ার করে দিলে দ্রাব্যতা গুণফল হয়ে যাবে। আর যদি দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে তাহলে এই মানটা বসিয়ে দিয়ে এটাকে রুট করে ফেললেই আমরা দ্রাব্যতার মান পেয়ে যাব। তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে খুব সহজেই তোমরা এবি প্যাটার্নের যে সকল যৌগগুলো দেওয়া হবে সেই সকল যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা কিংবা দ্রাব্যতা গুণফল যে কোনোটাই বের করতে পারবে। এই গেল এবি প্যাটার্নের। এবার 2 নম্বর অবজেক্টিভটি দেখো, এবি2 যৌগের ক্ষেত্রে কেএসপি ইকুয়াল টু 4s কিউব। কেএসপি ইকুয়াল টু 4s কিউব। এখন এবিটি যৌগ এমন একটি যৌগ কোনটি, যেমন লেড ক্লোরাইড PbCl2, এই যৌগটা হচ্ছে Ab2 প্যাটার্নের। কেন? এ হচ্ছে লেড আর B2 হচ্ছে Cl2। অর্থাৎ আমি যদি এরকম মনে করি যে এটা হচ্ছে B হচ্ছে 2 আর A হচ্ছে 1, তাহলে 2 আর 1 হচ্ছে 3, তাহলে KSP ইকুয়াল টু হচ্ছে 4s কিউব। তাহলে S এর পাওয়ারটা হবে 3। এই যে যতটা আয়ন তৈরি হবে তত সংখ্যাটি S এর পাওয়ার হবে। যেমন এর আগেরটার মধ্যে এখানে A একটি আয়ন, B আরেকটি আয়ন, দুটি আয়ন, তাহলে S এর পাওয়ার ছিল 2। এরপর AB2 এর ক্ষেত্রে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 4 দিয়ে S এর পাওয়ার হবে 3। এখন যদি আমাকে KSP দেওয়া হয় তাহলে আমি দ্রাব্যতা S বের করে ফেলতে পারবো। আবার দ্রাব্যতা S দেওয়া হলে KSP এর মান সহজে বের করে ফেলতে পারবো। এক্সাম্পল স্বরূপ যদি বলা হয় যে লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9, 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9, তাহলে এটার দ্রাব্যতা কত হবে আমি স্পষ্ট করে বলে দিতে পারবো। এটার দ্রাব্যতা হবে 10 টু দ্য পাওয়ার মাইনাস 3। কীভাবে হবে? কেএসপির মান হচ্ছে 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 4s কিউব। তো এই 4 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে s কিউব ইকুয়াল টু হচ্ছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 9। যখন এটাকে আমি কিউব রুট করবো 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 আসবে। বাস সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, দ্রাব্যতা মান পেয়ে গেলাম। এইভাবে এই সূত্রটা প্রয়োগ করে আমরা খুব সহজেই Ab2 প্যাটার্নের যে সকল যৌগ দেওয়া হবে সে সকল যৌগের ক্ষেত্রে আমরা সহজেই দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা বের করতে পারবো, আর দ্রাব্যতা দেওয়া থাকলে দ্রাব্যতা গুণফল বের করতে পারবো। হয়ে গেল Ab2। এবার হচ্ছে Ab3। এই প্যাটার্নের Ab3 যৌগের ক্ষেত্রে KSP ইকুয়াল টু হচ্ছে 27s টু দ্য পাওয়ার 4। ওই যে S এর পাওয়ার কত হয় 3 আর A হচ্ছে একটা 4, এই যে s টু দ্য পাওয়ার 4 সহজে মনে রাখার উপায়, আর 27 হবে 27। এখন আমাকে যদি KSP দেওয়া হয় তাহলে KSP মান এখানে বসিয়ে 27 দিয়ে ডিভাইড করে ভাগ করে s টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু এত হলে s ইকুয়াল টু যে মানটা পাবো সেটার 1 টু দ্য পাওয়ার হবে 1/4। তখন আমরা মানটা পেয়ে যাব, খুব সহজে ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবো। তাহলে এই যে Ab3 যৌগের উদাহরণ কি? Ab3 যৌগের উদাহরণ হচ্ছে যেমন ফেরিক ক্লোরাইড,
FeCl3, এই যে এ হচ্ছে আয়রন আর বি হচ্ছে Cl আর 3, এই যে ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরিক ক্লোরাইড এমন যৌগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, Ksp = 27s⁴। এগুলো মনে রাখলে খুব সহজে আমরা অবজেক্টিভের মধ্যে দ্রাব্যতা গুণফল কিংবা দ্রাব্যতার মান বের করে ফেলতে পারবো। এবার আমরা যাচ্ছি A3B2 যৌগের ক্ষেত্রে Ksp = 108s⁵। 5 কেন? এখানে A হচ্ছে 3টি, তারপরে B হচ্ছে 2টি, তাহলে আমি S এর পাওয়ার দেব 5, কারণ 3 2 হচ্ছে 5, আর এখানে সংখ্যাটা হবে 108। তাহলে Ksp = 108s⁵। তাহলে Ksp = 108s⁵। তাহলে Ksp দেওয়া থাকলে আমি এখানে মানটা বসিয়ে দিয়ে S এর মান বের করে ফেলতে পারবো, অর্থাৎ দ্রাব্যতা বের করে ফেলতে পারবো। আর যদি দ্রাব্যতা দেওয়া থাকে S এর মান বসিয়ে দিয়ে Ksp বের করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে A3B2 এমন একটি যৌগের উদাহরণ কি? যেমন আমরা বলতে পারি ফেরিক অক্সাইড Fe2O3, এই যে ফেরিক অক্সাইড Fe2O3, যেমন এই যে এখানে 3 2 5, তাহলে এখানে হচ্ছে আয়রনের যোজনী হচ্ছে 3, অক্সিজেন যোজনী হচ্ছে 2, তাহলে 3 2 5, এই যে 3 2 5, তাহলে s⁵ আর 108, সেটা সংখ্যাটা ওইভাবে হিসাব করে সূত্রের মধ্যে আসে। তো Ksp = 108s⁵। এখন মান বসিয়ে যেটা দেওয়া থাকবে না সেটা বের করে ফেলতে পারবো। তবে যৌগটা এই প্যাটার্নের হতে হবে, A3B2। তো A3B2 হয়তো তোমরা বলতে পারো যে স্যার A3 এরকম 3 হলো না যে? না, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে 3 আর 2 হতে হবে। তো এখানে 3 আছে, এখানে 2, যোজনীর কারণে এমন হয়েছে, কিন্তু 3 আর 2 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, এরপরে এটার পাওয়ার হবে 5। তাহলে এই যে 4টা প্যাটার্ন দেওয়া হলো, এই 4টা প্যাটার্নের যে কোনো যৌগ যদি দেওয়া হয় আর সেখানে আমরা মানগুলো বসিয়ে দিয়ে এটার যেটার সাথে ম্যাচ করবে সেটা বসিয়ে দিয়ে আমরা দ্রাব্যতা গুণফল কিংবা দ্রাব্যতা বের করে ফেলতে পারবো। এরপরে আমি 5 নাম্বার অবজেক্টিভের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে Rn = R1 × n²। যেমন আমাকে বলা হলো যে হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? তো আমাদের কিন্তু আমি 8 নাম্বার অবজেক্টিভটা লিখেছি হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ R1 = 0.53 অ্যাংস্ট্রম। R1 = 0.53 অ্যাংস্ট্রম। তো R1 যেহেতু আমাদের জানা আছে, এটা মুখস্থ রাখতে হবে, অবজেক্টিভে আসে যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। তো এখন যদি আমাকে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে R3 = হবে R1 × n²। তাহলে n এর মান হবে 3 আর R1 এর মান হবে 0.53, 0.53 × 3² মানে 9। এখন 9 দিয়ে গুণ করলে যা হয় তা হয়ে যাবে, সহজে তুমি রেজাল্ট বের করে ফেলবে। এরপর 6 En = E1 × 1/n²। এটা হচ্ছে nতম শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি, সেটা ইকুয়াল টু হচ্ছে প্রথম শক্তি স্তরের শক্তি ইন্টু 1/n²। আমাকে বলা হলো যে একটি ইলেকট্রনের প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে E1, তাহলে তৃতীয় শক্তি স্তরে ওই ইলেকট্রনের শক্তি কত হবে? আমি বলবো E3 = E1 × 1/3² মানে 1/9 হবে, 1/9। মানে আমি বুঝাতে চাচ্ছি n এর মান যেহেতু 3, তাহলে কি হবে? E3 = হবে E1 × 1/3², তাহলে হবে কি E1 × 1/9। তখন তুমি সহজে বসিয়ে ফেলতে পারবে। তাহলে En = E1 × 1/n², বিষয়টা খেয়াল রাখবে তোমরা সবাই। এরপর আছে 7 নম্বর যে অবজেক্টিভটি, সেটা হচ্ছে Vn = V1 × 1/n। অর্থাৎ যদি বলা হয় যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে একটি ইলেকট্রনের বেগ V1 হলে তাহলে পঞ্চম শক্তি স্তরে তার বেগ কত হবে? তখন হবে V5 = V1 × 1/5, 1/5, n এর মান যেহেতু 5। 8 নম্বর অবজেক্টিভটি হচ্ছে হাইড্রোজেনের R1 = 0.53 অ্যাংস্ট্রম, অর্থাৎ হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই অংশে 8টি অবজেক্টিভ আলোচনা করলাম। এই 4টি সূত্র দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা বের করার জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারছো। আর এই ক্ষেত্রে বুঝতেই পারছো হাইড্রোজেনের ব্যাসার্ধ,
তারপরে ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনের বেগ এই সম্পর্কে এখানে 5 থেকে 8 পর্যন্ত দেখানো হয়েছে। এখন আমরা চলে যাব ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কিছু কথা বলবো। ক্রোমাটোগ্রাফি সম্পর্কে, কারণ আমরা আজকের আলোচনাই ছিল ক্রোমাটোগ্রাফি, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তো এতক্ষণ ধরে আমরা এই অবজেক্টিভগুলো আলোচনা করলাম দ্রাব্যতা গুণফল সংক্রান্ত। এখন যাচ্ছি আমি ক্রোমাটোগ্রাফি সম্পর্কে আলোচনা করতে। তোমরা অবশ্যই ক্রোমাটোগ্রাফি পড়েছ, তো সেখানে তোমরা দেখেছো কলামের মতো একটি নল ব্যবহার করা হয়, ওটা বিভিন্ন ধরনের স্তর তৈরি হয়। তো সেই সম্পর্কে তো এখন আলোচনা করা সম্ভব নয়, কিন্তু এই ক্রোমাটোগ্রাফি এর মাধ্যমে কি কি করা হয় আর ক্রোমাটোগ্রাফি শব্দটা আসলো থেকে সেই নিয়ে এখানকার অবজেক্টিভগুলো। আসো, 9 নম্বর অবজেক্টিভটি হচ্ছে গ্রিক শব্দ ক্রোমা অর্থ বর্ণ এবং গ্রাফ অর্থ চিত্রণ, অর্থাৎ ক্রোমাটোগ্রাফি অর্থ বর্ণচিত্রণ। তোমরা দেখবে যখন ক্রোমাটোগ্রাফি পড়বে তখন এবিসি 3টি জৈব যৌগ থাকবে, তাদেরকে পৃথকীকরণ করার ক্ষেত্রে এ দেখা যাবে লাল, বি নীল, সি সবুজ, ওরা তিনটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে তিনটাই পৃথক হয়ে যায়। তোমরা যখন ক্রোমাটোগ্রাফি পড়বে তখন সেটা ভালোভাবে জানতে পারবে। তো ক্রোমাটোগ্রাফি শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ ক্রোমা অর্থ বর্ণ এবং গ্রাফ অর্থ হচ্ছে চিত্রণ, অর্থাৎ ক্রোমাটোগ্রাফি অর্থ হচ্ছে বর্ণচিত্রণ। এটা অবজেক্টিভ আসতে পারে যে ক্রোমাটোগ্রাফি কি শব্দ, গ্রিক শব্দ, অথবা ক্রোমা অর্থ কি বর্ণ, গ্রাফ অর্থ কি চিত্রণ, এরকম। তাহলে 9 নম্বর অবজেক্টিভটি আমরা শেষ করলাম। এবার হচ্ছে 10, উদ্ভিদ থেকে রঙিন উপাদান ক্লোরোফিল ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পৃথক করা হয়। দেখো, উদ্ভিদ থেকে রঙিন পদার্থ ক্লোরোফিল এটা ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পৃথকীকরণ করা হয়। অতএব অবজেক্টিভ হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো 11 নম্বর অবজেক্টিভ, যেটা কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হিসাবে সিলিকা জেল, অ্যালুমিনা, চারকোল, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ট্যাল্ক, সেলুলোজ ব্যবহার করা হয়। তোমরা দেখবে ক্রোমাটোগ্রাফি যখন পড়বে তখন একটি নলের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড নেওয়া হবে এবং সেখানে এই অ্যালুমিনিয়াম অক্সাইড স্থির থাকবে, ওটা হচ্ছে স্থির দশা। এবং এটার ভিতর দিয়ে চলমান দশা হিসাবে মনে করো ডাইক্লোরোমিথিন, মিথেন, তারপরে হচ্ছে টলোইন, বেনজিন, ক্লোরোফর্ম, এগুলা চালনা করা হয়। এগুলা নলের উপরিভাগ থেকে নিচের দিকে আসতে শুরু করে, তরল পদার্থ হিসেবে নিচের দিকে যেতে শুরু করে। ওটার সাথে সাথে যে পদার্থটাকে আমি পৃথক করব সেটাও যেতে থাকে, ওটা হচ্ছে চলমান দশা। আর অ্যালুমিনিয়াম অক্সাইড স্থির থাকবে, ওটা হচ্ছে স্থির দশা। তাহলে ক্রোমাটোগ্রাফিতে দুটি দশা থাকে, একটা স্থির দশা আর একটি চলমান দশা। এখন ক্রোমাটোগ্রাফিতে, কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হিসাবে যেটা স্থির থাকবে, সেই স্থির দশা হিসেবে কাকে কাকে ব্যবহার করা হয় দেখা, এখানে অনেকগুলো অবজেক্টিভ। সিলিকা জেল, অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, চারকোল মানে কার্বনের গুঁড়া, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, চিনতেই পারছো, ক্যালসিয়াম কার্বনেট চিনতেই পারছো, ট্যাল্ক, তারপরে হচ্ছে সেলুলোজ ব্যবহার করা হয়। এই পদার্থগুলো স্থির দশা হিসেবে ব্যবহার করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা 11 নম্বর শেষ করলাম। তারপরে 12 নম্বর, কলাম ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে, কিছুক্ষণ আগে যেটা বললাম, যেটা মুভ করবে, উপর থেকে নিচের দিকে নামবে, চলমান দশা হিসাবে নরমাল হেক্সেন, তারপর সাইক্লোহেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইড, টলোইন, বেনজিন, ডাইক্লোরোমিথেন, নরমাল প্রোপানল, মিথানল ও পানি ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, চলমান দশা হিসেবে কলাম ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে নরমাল হেক্সেন, সাইক্লোপ্রোপেন, কার্বন টেট্রাক্লোরাইড, টলোইন, বেনজিন, ডাইক্লোরোমিথেন, নরমাল প্রোপানল, মিথানল ও পানি ব্যবহার করা হয়। আমাকে জিজ্ঞাসা করা হলো যে কলাম ক্রোমাটোগ্রাফিতে চলমান দশা হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? কতে দেওয়া হলো মিথানল, খতে একটা অন্যরকম যৌগ, গতে আরেকটা যৌগ, ঘতে আরেকটা যৌগ দেওয়া হলো। উত্তর হবে মিথানল, যেহেতু মিথানল ব্যবহার করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, 12 নম্বর আমরা শেষ করলাম। এবার 13 নম্বর, জৈব যৌগের মিশ্রণ থেকে যৌগসমূহে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পৃথক করা হয়। অর্থাৎ জৈব যৌগের মিশ্রণ থেকে যৌগসমূহকে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পৃথক করা হয়। যৌগসমূহকে
যৌগযৌগের মিশ্রণ থেকে যৌগসমূহকে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পৃথক করা হয়। মনে করো একত্রে 4-5টা যৌগযৌগ একত্রে মিশ্রিত আছে, ওদেরকে যদি আমরা সেপারেট করতে চাই তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে আমরা তাদেরকে সেপারেট করতে পারবো। এই জন্য এখানে বলা হয়েছে যৌগযৌগের মিশ্রণ থেকে যৌগসমূহকে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পৃথক করা হয়। অবজেক্টিভ যদি আসে যৌগযৌগের মিশ্রণ থেকে পদার্থগুলোকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়, ক কলাম ক্রোমাটোগ্রাফি, খ বাষ্পপাতন, তারপরে হচ্ছে গ ঊর্ধ্বপাতন, ঘ সাধারণ পাতন, তাহলে বুঝতেই পারছো আমাদের অ্যান্সার হবে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে। এরপর আসো তোমরা টিএলসি সম্পর্কেও পড়েছো। টিএলসি থেকে যে অবজেক্টিভগুলো আসে সেটা হচ্ছে আমাদের 14 নাম্বার, টিএলসির মাধ্যমে, তোমরা জানো টিএলসি মানে হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। টিএলসি এর মাধ্যমে জৈব যৌগে বিষাক্ত পদার্থ শনাক্ত করা হয়। কোনো জৈব যৌগে বিষাক্ত পদার্থ আছে কিনা তা টিএলসি টেস্টের মাধ্যমে সেটা শনাক্ত করা যায়। তাহলে টিএলসি এর মাধ্যমে জৈব যৌগে বিষাক্ত পদার্থ আছে কিনা তা আমরা জানতে পারি। 15 ভিটামিন, স্টেরয়েড, অ্যামিনো অ্যাসিড, লিপিড টিএলসি এর মাধ্যমে পৃথকীকরণ ও শনাক্ত করা হয়। দেখো ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো আছে, তারপর স্টেরয়েড জাতীয় পদার্থ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, এই পদার্থগুলোকে টিএলসি এর মাধ্যমে পৃথকীকরণ এবং শনাক্ত করা হয়। যে কোনো একটা মিশ্রণের মধ্যে এরকম লিপিড আছে কিনা, অ্যামিনো অ্যাসিড আছে কিনা, স্টেরয়েড আছে কিনা, ভিটামিন আছে কিনা, এগুলো টিএলসির মাধ্যমে শনাক্ত করা হয়। আলহামদুলিল্লাহ আমরা 15 নাম্বার শেষ করলাম। এবং সর্বশেষ অবজেক্টিভ হচ্ছে গাছের পাতা বা নির্যাস থেকে উপাদানসমূহকে পৃথকীকরণ ও বিশুদ্ধ করতে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পদ্ধতি ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, গাছের পাতা বা নির্যাস থেকে উপাদানসমূহকে, গাছের পাতার মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে পৃথকীকরণ এরপরে বিশুদ্ধকরণ করতে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি ব্যবহার করা হয়। আলহামদুলিল্লাহ আমার সাথে তোমরা অনেকক্ষণ ধরে ছিলে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই 16টি অবজেক্টিভ আলোচনা করেছি। এই অবজেক্টিভগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো তোমার পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তুমি তোমার মোবাইলটা নিয়ে একটু শুয়ে শুয়ে তুমি ইউটিউবটা বের করে, আমার এই চ্যানেলটা বের করে তারপরে তুমি শুনলে, যখন তুমি শুনবে এই অবজেক্টিভগুলো বেশি মনে থাকবে। কারণ কোনো ইভেন্টের মাধ্যমে, কোনো ঘটনার মাধ্যমে আমরা যখন বিষয়গুলো জানি তখন আমাদের মনে থাকে। নতুবা কত অবজেক্টিভ তোমরা পড়বে, সব অবজেক্টিভই মনে থাকে না। এই জন্য তোমার এই 2টি বৎসর, এই এইচএসসির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এই 2টি বৎসর তোমরা সাবজেক্টিভ পড়বে, অতঃপর অবজেক্টিভ পড়বে। অবশ্যই সাবজেক্টিভ পড়ার পরেই কিন্তু অবজেক্টিভ পড়তে হয়, কারণ নতুবা প্রথমেই অবজেক্টিভ পড়া যায় না, তুমি তো কিছুই জানলে না, তাহলে অবজেক্টিভ পড়বে কীভাবে? এই জন্য সাবজেক্টিভ পড়ার পর অবজেক্টিভ পড়তে হয়। তো অবজেক্টিভ পড়লেই সব অবজেক্টিভ মনে থাকে না, অনেক অবজেক্টিভ হয়ে যায়। তো সেই অবজেক্টিভগুলোকে পৃথকভাবে এইভাবে যদি ধারাবাহিকভাবে আমি আপলোড করি, এরপর তোমরা যদি যখনই সুযোগ পাও একটু দেখলে, তখন দেখা যাবে এগুলা বেশি সময় ধরে মনে রাখতে পারছো। যেন তোমরা মনে রাখতে পারো সেজন্য তোমরা বারবার এগুলোকে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।